প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। পাঠদানের পূর্বে আমি আমার পরিচয়টি দিয়ে নিচ্ছি। আমি ফারহানা শারমিন, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ। শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে শুনেছ যে এইচএসসি পরীক্ষা 2020-এ যারা পরীক্ষার্থী ছিল তাদের পরীক্ষাটি হচ্ছে না, তাদেরকে জেএসসি এবং এসএসসির ফলাফলের গড় করে তাদেরকে অটো পাস দেওয়া হয়েছে। তো শিক্ষার্থীরা, তোমরা কিন্তু 2021 সালের ব্যাচ। তোমরা আবার এটা ভেবো না যে আমাদেরকেও হয়তো বা অটো পাস দেওয়া হবে না। শিক্ষার্থী, আশা করি আমরা খুব তাড়াতাড়ি এই করোনা ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পাবো এবং নিয়মিত কলেজ করতে পারবো। সো তোমরা এখন থেকেই অত্যন্ত গুরুত্ব সহকারে পড়াশোনার প্রতি মনোযোগী হবে। ঠিক আছে? তোমরা এই মানসিকতা নিয়ে থাকবে না যে আমাদেরকেও অটো পাস দেওয়া হবে না। শিক্ষার্থী, এই মানসিকতা পরিত্যাগ করতে হবে এবং পড়ালেখার বিষয়ে আরো বেশি সিরিয়াস হতে হবে। তো শিক্ষার্থীরা, আমরা পূর্বের পাঠদানে কি পড়েছিলাম? পূর্ব ক্লাসে আমরা পড়েছিলাম একটি পদ্ধতি। মনে আছে তোমাদের পদ্ধতিটির নাম? হ্যাঁ, আমরা গত ক্লাসে পড়েছিলাম নিয়মতান্ত্রিক বা পর্যবেক্ষণ পদ্ধতি। তোমরা ইতিমধ্যেই জেনেছো যে গবেষণা অনেকগুলো পদ্ধতি রয়েছে মনোবিজ্ঞানে। তো তার মধ্যে 3টি পদ্ধতি তোমাদের সিলেবাসে রয়েছে। সেটি হচ্ছে মনোবিজ্ঞান 2য় পত্রে 7ম অধ্যায়ের 3টি পদ্ধতি। তো আমরা পরীক্ষণ এবং নিয়মতান্ত্রিক বা পর্যবেক্ষণমূলক পদ্ধতি পড়েছি। আজকে আমরা একটি মাত্র পদ্ধতি বাকি আছে। সেটি কোন পদ্ধতি শিক্ষার্থীরা? তোমরা বোর্ড দেখলেই বুঝতে পারছো, চিকিৎসামূলক পদ্ধতি। তাহলে আজকে আমাদের পাঠদানের বিষয় হবে চিকিৎসামূলক পদ্ধতি। তো আমরা প্রথমেই দেখি আজকে আমাদের শিখন ফল কি। আমাদের আজকে শিখন ফল হবে, আমরা আজকে যে বিষয় নিয়ে পড়ব সেটি হচ্ছে চিকিৎসামূলক পদ্ধতির সংজ্ঞা অথবা লক্ষ্য। চিকিৎসামূলক পদ্ধতি কি সেটি আমরা জানব, লক্ষ্য উদ্দেশ্য কি জানব, এবং আমরা চিকিৎসামূলক পদ্ধতির সুবিধা ও অসুবিধা সমূহ জানতে পারব। শিক্ষার্থীরা, এই পদ্ধতিটি থেকে খুব একটা প্রয়োগ বা উচ্চতর চিন্তন দক্ষতার প্রশ্ন কম আসে বোর্ডে, কিন্তু অনেক বেশি এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। বেসিক্যালি পরীক্ষণ বা পর্যবেক্ষণ থেকেই ক্রিয়েটিভ কোশ্চেনগুলো হয়। চিকিৎসামূলক পদ্ধতি থেকে অনুধাবন আসতে পারে। তারপরও শিক্ষার্থী, আমরা এটি খুব গুরুত্ব সহকারে পড়ব, কারণ আমাদের এমসিকিউ এর জন্য এই পদ্ধতিটি গুরুত্বপূর্ণ। তাহলে শিক্ষার্থী, আমরা এখন আমাদের মোট পাঠদানে চলে যাব। আমাদের যে শিখন ফলটি দেখতে পাচ্ছি, যে 2টি শিখন ফল, আমরা লক্ষ্য এবং সুবিধা অসুবিধা, এটি তোমরা তোমাদের বইয়ের, আমি আমার বইয়ের যদি বলি, পৃষ্ঠা নাম্বার চেঞ্জ হতে পারে, কারণ প্রতি বছরই বই আপডেট হয়। আমার বইয়ের 246 নম্বর পৃষ্ঠা রয়েছে চিকিৎসামূলক পদ্ধতি, যোগেন্দ্র স্যারের বই। তো তোমরা তোমাদের বইয়ের চিকিৎসামূলক পদ্ধতিটি বের করো এবং আমি যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছি সেইগুলো দাগিয়ে দিবে। ঠিক আছে শিক্ষার্থী? তাহলে চলো আমরা আমাদের মূল পাঠদানে চলে যাই। তো প্রথমেই আছে চিকিৎসামূলক পদ্ধতির লক্ষ্য বা সংজ্ঞা। আমরা জানি যে নর্মাল যখন মানুষ অসুস্থ হয় আমরা কোথায় যাই? নর্মাল যখন অসুস্থ হয় যে কোনো মানুষ বা ব্যক্তি, তখন কিন্তু আমরা চিকিৎসকের কাছে যাই, তাই না? ঠান্ডা লাগলো, হাঁচি কাশি, স্কিনের কোনো সমস্যা, শারীরিক সমস্যা, যে কোনো ক্ষেত্রে আমরা নর্মাল চিকিৎসক বা ডাক্তারের কাছে যাই। কিন্তু যদি দেখা যায় যে কোনো ব্যক্তির আচরণে অসামঞ্জস্যতা দেখা গিয়েছে বা মানসিকভাবে সে স্টেবল না, তার মানে হচ্ছে মানসিকভাবে ব্যতিগ্রস্ত, মানসিকভাবে সে বিপর্যস্ত, এই ধরনের ব্যক্তির চিকিৎসা করার জন্য কিন্তু এই পদ্ধতি ব্যবহৃত হয়। তার মানে যাদের মধ্যে আচরণের বৈকল্য আছে, আচরণের অসামঞ্জস্যপূর্ণতা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই পদ্ধতিটি ব্যবহৃত হয়। মোট কথা, আমরা কিন্তু সাইকোলজিতে সবাই যখন বলে যে হ্যাঁ এই তো এটা হচ্ছে পাগল, আমরা পাগল দেখতে আসছি, আমরা পাবনার হিমায়তপুরে যাব, পাগল দেখব, কিন্তু আমরা কিন্তু সাইকোলজিস্টরা পাগল বলি না, আমরা বলি মানসিকভাবে বিকারগ্রস্ত রোগী। ঠিক আছে? তাহলে আমরা এই মানসিকভাবে ব্যাধিগ্রস্ত বা বিকারগ্রস্ত রোগীদেরই চিকিৎসার ক্ষেত্রে এই চিকিৎসামূলক পদ্ধতিটা ব্যবহৃত হয়। তাহলে এর লক্ষ্য কি? এই পদ্ধতির লক্ষ্য হচ্ছে যে মানসিক বিকারগ্রস্ত রোগীদের আইডেন্টিফাই করা,
তাদের রোগগুলো চিহ্নিত করা, তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা এবং তার সেই তথ্যের উপর ভিত্তি করে তার পরীক্ষা করা বা তার চিকিৎসা দেওয়া। এই ক্ষেত্রে চিকিৎসামূলক পদ্ধতিতে মনোচিকিৎসক প্রথমে যে পেশেন্ট রয়েছেন তার সম্পূর্ণ জীবন বৃত্তান্ত, তার পারিপার্শ্বিক অবস্থা, তার পারিবারিক পরিবেশ, তার পারিবারিক বিভিন্ন তথ্য, তার সামাজিক, তার বন্ধু বান্ধব, তার আত্মীয় স্বজন, মোট কথা একজন ব্যক্তি সম্পর্কে, একজন মানসিক যে অসামঞ্জস্যপূর্ণ অবস্থায় রয়েছে সেই ব্যক্তি সম্পর্কে যতগুলো ইনফরমেশন কালেক্ট করা সম্ভব সেই রিলেটেড সেই ইনফরমেশনগুলো কালেক্ট করে একজন মনোচিকিৎসক, এবং সেই ইনফরমেশনগুলো থেকেই আসলে একটি চিকিৎসা দেওয়ার মতো ব্যবস্থা করা হয়। তো চিকিৎসামূলক পদ্ধতিটার লক্ষ্য কি, যে মানসিক বিকারগ্রস্ত যে রোগী তার বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করা, তার রোগ শনাক্ত করা সে তথ্য থেকে, এবং সেই রোগ শনাক্ত করার পর সেই রোগের কী ধরনের চিকিৎসা করা যায় সেই বিষয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া। ঠিক আছে শিক্ষার্থী, তো এটি ছিল চিকিৎসা পদ্ধতির লক্ষ্য। এরপরে আমরা চলে যাব চিকিৎসা পদ্ধতির সুবিধা এবং অসুবিধাতে, যেটি ছিল এই ক্লাসে দ্বিতীয় শিক্ষণফল। তাহলে চলো শিক্ষার্থী আমরা চলে যাই সুবিধা এবং অসুবিধা। শিক্ষার্থীরা, তাহলে আমরা যেটা বলছিলাম, আমরা এখন পড়বো চিকিৎসামূলক পদ্ধতির সুবিধা। আচ্ছা, চিকিৎসামূলক পদ্ধতির প্রথম সুবিধাটা কি? প্রথম সুবিধাটা হচ্ছে যে চিকিৎসামূলক পদ্ধতিতে, প্রথম সুবিধা যে চিকিৎসামূলক পদ্ধতিতে রোগের কারণ ও গতি প্রকৃতি জানা যায়। কি জানা যায়? রোগের কারণ এবং এর গতি প্রকৃতি। মানে মোট কথা রোগের কারণ, এর লক্ষ্য, কোত্থেকে এটি সৃষ্টি হলো, কি ধরনের অবস্থায় আছে, এই জিনিসগুলো চিকিৎসা পদ্ধতিতে জানা যায়। এটি হচ্ছে একটি সুবিধা। এরপরের যে সুবিধাটি রয়েছে, যে চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে যে সমস্যাগ্রস্ত যে ব্যক্তিটি আছে তার ইনফরমেশনগুলো রোগীর নিজের কাছ থেকে পাওয়া যায়, তার পরিবারের বা বন্ধু বান্ধবের সকলের কাছ থেকে তথ্য সংগ্রহ সম্ভব। পরিবার বা বন্ধু বান্ধব তাদের কাছ থেকে কি করা হয়? তথ্য সংগ্রহ করা হয়। এটি একটি সুবিধা, যে সে নিজেও তথ্য দেয়, তার সম্বন্ধে সমস্যাগ্রস্ত যে ব্যক্তি সে নিজে তার তথ্য দিবে, এছাড়া তার পরিবারের বিভিন্ন ব্যক্তিবর্গ, তার নিকটাত্মীয় হোক, বন্ধু বান্ধবী হোক, তাদের কাছ থেকেও বিভিন্ন ধরনের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা সম্ভব। এরপরে যে সুবিধাটি, যে চিকিৎসামূলক পদ্ধতিটা একজন রোগীর ক্ষেত্রে দীর্ঘদিন ধরে তার আচরণ পর্যবেক্ষণ করা হয়। দীর্ঘদিন ধরে আচরণ পর্যবেক্ষণ করা হয়, এটি একটি সুবিধা। যেহেতু অনেক সময় নিয়ে আচরণটি পর্যবেক্ষণ করে, তার ফলে কি হয়, যে একদম মূল্যবান তথ্যগুলো বের করে আনা সহজ। সেই ক্ষেত্রে আচরণ পর্যবেক্ষণ করার ফলে যে মূল্যবান তথ্যসমূহ আছে তা কিন্তু নির্ণয় করা খুব সহজ হয়ে যায়। এটি হচ্ছে আরেকটি সুবিধা। এবং সর্বশেষ যে সুবিধাটি হলো, যে যেহেতু এটি দীর্ঘদিন ধরে এই আচরণ পর্যবেক্ষণ করা হয়, তাতে কি হয়, যে দীর্ঘদিন ধরে করার পর কি হবে বলতো? ফলাফল নির্ভরযোগ্য হবে নাকি ফলাফল নির্ভরযোগ্য হবে না? অবশ্যই, যেহেতু অনেক দিন ধরে একজন সমস্যাগ্রস্ত ব্যক্তির চিকিৎসা করা হচ্ছে, অবশ্যই ফলাফল যথার্থতা হবে বা যথার্থ একদম সঠিক ফলাফলটি বের করা সম্ভব হবে। অনেক দিন ধরে একটা রোগীর যদি চিকিৎসা করা হয় দীর্ঘদিন ধরে, তাহলে কি তার ফলাফল ভালো হবে না? অবশ্যই তার একদম সঠিক ফলাফল, সঠিকভাবে তাকে সুস্থ করে দেওয়া সম্ভব হবে। এই হচ্ছে চিকিৎসা পদ্ধতির সুবিধা। এরপর আছে চিকিৎসা পদ্ধতির কিছু অসুবিধা। তাহলে আমরা এখন চলে যাই চিকিৎসা পদ্ধতির অসুবিধাতে। চিকিৎসা পদ্ধতি যে কোনো পদ্ধতিরই আসলে যেমন সুবিধাও রয়েছে তেমনও কিন্তু অসুবিধা রয়েছে, তাই না? যে কোনো পদ্ধতির সুবিধা যেমন রয়েছে অসুবিধাও রয়েছে, ঠিক তেমনই চিকিৎসা পদ্ধতিরও কিছু অসুবিধা রয়েছে। এর প্রথম পদ্ধতির অসুবিধাটি কি? প্রথম অসুবিধাটা হলো এটি হচ্ছে বিজ্ঞানসম্মত নয়। প্রথম অসুবিধাটা কি? যে এটি কোনো বিজ্ঞানসম্মত গবেষণা নয় বা বিজ্ঞানসম্মত পদ্ধতি নয়। তার মানে বিজ্ঞানীগণ এটিকে সেভাবে প্রমাণ করতে পারেনি। এবং এই ক্ষেত্রে যে তথ্যগুলো সংগ্রহ করা হচ্ছে, এখানে যে আমরা তথ্যগুলো সংগ্রহ করি, এই তথ্যগুলো সংগ্রহের ক্ষেত্রে কোনো সিস্টেমেটিক ওয়ে বা স্পেসিফিক কোনো নিয়ম নেই। তার মানে হচ্ছে তথ্য সংগ্রহের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট নিয়ম নেই।
নির্দিষ্ট ছক বাঁধা কোনো নিয়ম নেই। কিসের ক্ষেত্রে? তথ্য সংগ্রহের ক্ষেত্রে। ঠিক আছে, এই ক্ষেত্রে নির্দিষ্ট কোনো নিয়ম ফলো করা হয় না। ঠিক আছে, এবং যেহেতু এটি নির্দিষ্ট নিয়ম নাই তথ্য সংগ্রহ করতে, যে তাহলে যে তথ্যগুলো সংগৃহীতগুলো সেগুলো আসলে যথার্থভাবে যাচাই করাও সহজ হয় না। তাহলে এটি আরেকটি অসুবিধা, যে যেহেতু কোনো নিয়ম নাই তাহলে এটা যে আসলেই পারফেক্ট আছে কিনা তার মানে হচ্ছে এটি যথার্থতা কম বা যথার্থতা নির্ণয় কম, মানে যথার্থতা যে নির্ণয় করা হচ্ছে তার ভ্যালিডিটি কম। ঠিক আছে, যে যথার্থতাটা হয় ফলাফল সেটি অনেক বেশি ঠিকমতো যথার্থভাবে গঠন করা সম্ভব না। ঠিক আছে, এরপর যেটা আছে যে এই ক্ষেত্রে পরীক্ষণমূলক প্রকল্প, হ্যাঁ, যে পরীক্ষণমূলক যে প্রকল্প আছে এটিও গঠন করা সম্ভব না। প্রকল্প মানে কি? যে আমি মনে আছে তোমাদের প্রকল্প কিন্তু পড়েছিলাম যে আমরা অনুমান করে নেওয়া, তাই না? প্রকল্প মানে হচ্ছে অনুমান করে নেওয়া যে যে ফলাফল কি হবে, চিকিৎসা ফলে রোগীটির কি অবস্থা হবে, আসলে ভবিষ্যতে কি হবে, এরকম কোনো প্রকল্প গঠন সম্ভব না। আমি কখনোই আগেই চিকিৎসা না করে বলা সম্ভব না যে কি অবস্থায় দাঁড়াবে তার রোগের অবস্থা, সেই ক্ষেত্রে কোনো রকম অনুমান করা সম্ভব না। এটি একটি তার অসুবিধা। ঠিক আছে, এছাড়া এই পদ্ধতি করতে কিন্তু অনেক বেশি সময়ের প্রয়োজন, তাই না? ওই যে বললাম যে দীর্ঘ সময় ধরে করা হয়, তার জন্য অনেক বেশি সময় প্রয়োজন হয়, যেটি একটি অসুবিধা, তাই না? অনেক বেশি সময় লাগে, এটি অবশ্যই একটি অসুবিধা। ঠিক আছে, তাহলে শিক্ষার্থীতে অসুবিধার মধ্যে 5টি অসুবিধা ছিল, যে পরীক্ষণমূলক দুঃখিত চিকিৎসামূলক পদ্ধতির অসুবিধা ছিল এই 5টি। তো এরপরে আমরা কিছু ইন্টারেস্টিং কথা তোমার সাথে আমি শেয়ার করব, যে এই যে চিকিৎসামূলক পদ্ধতি আসলে কতটা, অনেক ধরনের বাস্তব উদাহরণই আছে এই পদ্ধতিতে যে চিকিৎসকরা পরীক্ষণ করে, এরকম কিছু মজার কাহিনী তোমাদের সাথে এখন আমি একটু শেয়ার করব। ঠিক আছে শিক্ষার্থীরা, আমি যেটি বলেছিলাম যে তোমাদের সাথে আমি কিছু শেয়ার করব, আসলে আমি এই কলেজে চাকরিতে জয়েন করার আগে আমি কাউন্সেলিংয়ে দীর্ঘ সময় কাজ করেছি। তো সেখানে ডাক্তার একে ফিরোজ, উনি বিখ্যাত সাইকিয়াট্রিস্ট, তার আন্ডারে আমি 6 মাস কাজ করার সুযোগ পেয়েছিলাম। তো সেই ক্ষেত্রে সেই কাউন্সেলিংয়ের কথা একটু বলি, যে সেই ক্ষেত্রে যখন উনি যেহেতু একজন সাইকিয়াট্রিস্ট, তো সেখানে বিভিন্ন ধরনের মানসিক রোগী আসতো। তা আমার কাছে এরকম কিছু মানসিক রোগী নিজের চোখে আমি দেখেছি, যেগুলো নিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করব, যে যাদেরকে বিভিন্নভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। যেমন ধরো এখানে দেখো বোর্ডে যে নামগুলো তোমরা দেখছো, সিজোফ্রেনিয়া, ফোবিয়া, ওসিডি, এই নামগুলো কি তোমরা কখনো শুনেছো শিক্ষার্থী? হ্যাঁ, আমি জানি অনেকেই বলবে যে মিস শুনেছি, অনেকেই বলবে শুনে নেই। সিজোফ্রেনিয়া যদি বলি, সিজোফ্রেনিয়াটা আসলে এটি একাকিত্ব থেকে এই মানসিক রোগটা সৃষ্টি হয়। শুরুতে যারা একা থাকে, একা থাকতে ভালোবাসে, অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকে একজন মাত্র ছেলে, তার কোনো ভাই বোন নাই, এরকম থাকে, অথবা যে বাসায় খুব চুপচাপ, কথা কম বলে, এরকম একাকিত্ব থেকেই কিন্তু এই রোগটা সৃষ্টি। এই যে দেখো, সে কিন্তু দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এরা হচ্ছে একাকিত্ব পছন্দ করে, একা থাকতে পছন্দ করে। তো এই ধরনের ব্যক্তি হচ্ছে সিজোফ্রেনিয়া আক্রান্ত হয়, এবং একা থাকার জন্য তারা অসংলগ্ন আচরণ করে, তারা বিভিন্ন ধরনের ধরো মানে সিজোফ্রেনিয়া অনেক ধরনের লক্ষণ আছে। হ্যাঁ, তো এরকম আমি একটা সিজোফ্রেনিক রোগী আসছে এরকম সেই চেম্বারে, যে তার হাতটা এরকম স্টিল এইভাবে আছে, বুঝছো, এইভাবে আছে, নড়ছেও না, একদম এভাবে। সে তার মা তার ছেলেকে 18-20 বছর হবে, এইভাবে হাতটা এভাবে স্টিল করা, সে নামাচ্ছেও না, ওঠাচ্ছে না, এইভাবেই আছে। তো তখন মা ঠিক ওভাবেই তাকে আমাদের কাছে আনো। আমি তো ফার্স্টে একটু বুঝে গিয়েছি যে এটা অবশ্যই সিজোফ্রেনিয়ার একটি লক্ষণ। সে এভাবে যে হাতটা দিয়েই আছে, জানো, দেখতে খুবই হাস্যকর মনে হলো, আসলে খুবই দুঃখজনক। তো এগুলো কিন্তু সিজোফ্রেনিয়ার উদাহরণ, যে তারা একা থাকতে থাকতে তারা এরকম বিভিন্ন ধরনের অসংলগ্নপূর্ণ আচরণ করে থাকে। হ্যাঁ, এগুলা মানে রোগীরই চিকিৎসা কিন্তু চিকিৎসকরা করে থাকেন। বেশি সিরিয়াস হলে সাইকিয়াট্রিস্টরা, নাহলে কিন্তু কাউন্সিলাররা কাজ করে থাকেন।
ফোবিয়া। ফোবিয়া মানে তোমরা জানো যে এটা বিভিন্ন ধরনের ভয় থেকে সৃষ্টি হয়। এই ভয় অনেকেরই হতে পারে, কারো হাইট ফোবিয়া থাকে, কারো ওয়াটার ফোবিয়া থাকে, কারো ডার্ক ফোবিয়া, লাইট ফোবিয়া এরকম থাকে। যেমন ধরো আমি যদি দেখো যে যদি এই এই মেয়েটিকে দেখাই, তোমরা একটু দেখতে পাচ্ছ, এটি কিন্তু আলো অন্ধকার সে ভয় পায়, তাই না? সে রাতের বেলা ঘুমাচ্ছে কিন্তু দেখো সে কিন্তু বাতি জ্বালিয়ে ঘুমাচ্ছে। ঠিক আছে, এটি হচ্ছে তার একটি, ধরতে পারো যে মানসিক রোগ। সে অন্ধকারকে ভয় পায়, সে আলো জ্বালিয়ে ছাড়া খুব একটি ঘুমাতেই পারে না। এরপর যেমন ধরো আরেকটি যদি দেখাই, দেখো কি দেখতে পাচ্ছ, তোমরা কি এটা বুঝতে পারছো কিছু? এটাও কিন্তু এক ধরনের ফোবিয়া। এটা হচ্ছে রেপটাইল বা অ্যাক্রোফোবিয়া বলে। রেপটাইল ফোবিয়া মানে কি, এরা এই যে এই ধরনের টিকটিকি, সাপ, হ্যাঁ, মানে এই ধরনের প্রাণীগুলোকে, রেপটাইল যে প্রাণীগুলোকে, এগুলো দেখে ভয় পায়। এই ধরনের অনেক ব্যক্তি রয়েছে যাদের মধ্যে এই ফোবিয়াটি অনেক বেশি রয়েছে। এরকম বিভিন্ন ধরনের ফোবিয়া রয়েছে। যেমন একাকিত্ব, কেউ একা থাকতে ভয় পায় এবং সে মানে একা, মানে কারোর সাথে মিশতে ভয় পায়, একা একা থাকে। হ্যাঁ, সে কাউকে পছন্দ করে না, কোনো মানুষকে পছন্দ করে না। এই ধরনেরও অনেক ফোবিয়া আছে। এবং এখান থেকেই কিন্তু বলছিলাম যে সিজোফ্রেনিয়ার কিন্তু স্টার্টিংটাই এখানে, তাই না? যে ছোট অবস্থায় মানে একদম একা থাকা অবস্থায় স্টার্টিং হচ্ছে। ঠিক আছে, তো এই রোগগুলোর কথা বলছি। ও আরেকটি আছে, সেটি হচ্ছে ওসিডি। ওসিডিটা কি? ওসিডি, এটাকে যদি আমি ভাঙি তাহলে হয় অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। তো এটা যদি সাধারণ মানুষ বুঝতে গেলে আসলে বেসিক্যালি এটি হচ্ছে সূচিবায়ী রোগ বলা যায়। ধরো কেউ খুব তাড়াতাড়ি যে বিছানার কাপড় একদিন ধরো বিছিয়েছে, পরের দিনই সেটা তাকে ধুতে হবে। বা কেউ আসলো, কেউ এসে যদি ওই বিছানায় বসে, তার সাথে সাথে সে বিছানার চাদর ধুয়ে দিতে হবে। আবার ধরো কার মধ্যে এরকম আছে যে সে বাসা থেকে, অফিস থেকে বাসায় আসছে, আসার পর সে বারবার বারবার তার হাতটা ধুচ্ছে। হ্যাঁ, তার একটু পর পর তার অভ্যাস হচ্ছে হাত ধোয়া। কারণ তার মানসিক এমন অবস্থা হয় যে সে মনে করে যে আমার হাতে কিছু না কিছু লেগে আছে বা ময়লা লেগেছে, সে কিছুক্ষণ পর পরে হাত ধোয়। এই ধরনের কিন্তু এগুলো কিন্তু সূচিবায়ু রোগ বলে। এটা কিন্তু অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। যেমন ধরো এই যে পরিষ্কার করছে, দেখো এগুলোও কিন্তু সূচিবায়ুতার লক্ষণ, যে যথেষ্ট পরিষ্কার জায়গা তারপরেও কিন্তু সে সারাক্ষণ পরিষ্কার করছে, দেখছো? তো এই ধরনের বিষয়গুলো কিন্তু অবশ্যই একটি মানসিক রোগের ভিতরে পড়ে, ওসিডি বলে। হ্যাঁ, তো আজকে তোমাদেরকে এই 3টি রোগের সাথে পরিচয় করিয়ে দিলাম এই কারণে যে আমি বাস্তবে যেটা বলছিলাম যে আমি কিন্তু বাস্তবে এই সবগুলো রোগীকেই সেই কাউন্সেলিংয়ে দেখেছি। যেমন ওই যেটি বলছিলাম যে হাত উপর করে একজন আছে, এরকম ফোবিয়ারও দেখেছি, ওসিডিও দেখেছি, এসে বারবার হাত কসলাচ্ছে, কোথাও বসছে না, ছুটছে না, ঠিক আছে, এরকম বিষয়গুলো দেখেছি। আবার আরেকটা ঘটনা বলি, যে এখানে একজন মেয়েকে আমি দেখেছি, তোমাদের মতোই বয়স হবে, সে এসে তার মাকে আমি বলছি তার কি সমস্যা, মায়ের সাথে এসেছে, সে বলকে আপনি এখনই বুঝবেন তার সাথে কথা বলে যে কি সমস্যা। তা আমি আসলে বোঝার চেষ্টা করলাম কি সমস্যা। তো কথা বলতে যে দেখি যে সে কি বলছে আমি কিছুই বুঝতে পারছি না। সে না বাংলায় কথা বলছে, না ইংলিশে কথা বলছে, না আরবিতে, মানে 3টা শব্দের মিশ্রণে সে কথা বলছে, যার জন্য তার কথাটা পুরোপুরি অসংলগ্ন, আমি কিছুই বুঝতে পারছি না। পরে তার মার কাছে যে জীবন বৃত্তান্ত বা হিস্ট্রিটা শুনলাম, সেটা হচ্ছে যে তারা সৌদি আরবে অনেক দিন থেকেছে, সেখানে যে কোনোভাবে একজন তার কাজিনের সাথে পরিণয় হয়, কিন্তু পরবর্তীতে সেখান থেকে চলে আসার জন্য সে একটি ধাক্কা খায় এবং তারপরে এখানে আসার পর এখানের ভাষা এবং ওখানকার ভাষা মিক্সড করে সে একা একা কথা বলা শুরু করে। এটাও অনেক অসংলগ্ন কথাবার্তা থেকে সৃষ্টি, এবং সে কি বলছে সে অনেকভাবে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু সামনে থেকে শুনলে হয়তো মজা লাগতো, তা আসলেই দুঃখজনক। আমি খুব চেষ্টা করেছি, বুঝতে পারিনি। পরে অবশ্য আমাদের সাইকিয়াট্রিস্ট যিনি ছিলেন, উনি তার ট্রিটমেন্ট করে 3-4 মাসের মধ্যে ইনশাল্লাহ সে অনেকখানি সুস্থ হতে সক্ষম হয়েছিল। তো এই কাহিনীগুলো তোমাদের সাথে এর জন্য শেয়ার করলাম যে আমরা যে পদ্ধতিটা পড়ছি, চিকিৎসামূলক পদ্ধতি, এই পদ্ধতিতে কিন্তু চিকিৎসকরা এই ধরনের রোগীকে হ্যান্ডেল করে থাকেন। ঠিক আছে, তো এটাই আসলে আজকের পড়ার বিষয় ছিল। তা আজকে আমরা আশা করি যে আজকে আমরা যা যা পড়ালাম তোমরা খুব ভালোভাবে সেটি বুঝতে পেরেছো। খুব সহজ একটি টপিক, যেহেতু চিকিৎসামূলক পদ্ধতির লক্ষ্য এবং সুবিধা অসুবিধা তোমরা খুব তাড়াতাড়ি পড়ে নিবে, খুব মানে শেষ করে ফেলবে। তো আজকে আমরা ছোট্ট একটি হোমওয়ার্ক দিব। হোমওয়ার্কটাও খুব ছোট হবে, বেশি বড় হোমওয়ার্ক তোমাদেরকে দিব না। তোমাদের হোমওয়ার্কটি হবে অনেক ছোট হোমওয়ার্ক। আমরা জানি যে বাড়ির কাজ বা হোমওয়ার্ক, তোমরা যে হোমওয়ার্কটি করবে সেটি হচ্ছে যে কোনো একটি লিখবে, চিকিৎসামূলক
চিকিৎসামূলক পদ্ধতি, অল্প একদম অল্প দিচ্ছি, যে কোনো একটি লিখবে, সুবিধা অথবা অসুবিধা, সুবিধা অথবা, দুটাই লেখার দরকার নেই, তার মানে মাত্র 4-5টি পয়েন্ট, ঠিক আছে। অসুবিধা লিখো। এটি হচ্ছে তোমাদের পরবর্তী বাড়ির কাজ। নেক্সট ক্লাসে অবশ্যই যেটা বলছিলাম যে হোয়াটসঅ্যাপ গ্রুপে জমা দিয়ে দিবে, হ্যাঁ। এবং আমি খুবই খুবই খুশি হব, তোমরা জানো যে আমি খুবই খুশি হব যদি তোমরা সময় মতো হোমওয়ার্কটি জমা দাও, ঠিক আছে। আমি আশা করি যে তোমরা চাইবে যে মিস অনেক ভালো থাকুক, যদিও আমি অনেক সবসময় ভালো থাকি, তারপর তোমরা যদি আমাদেরকে হেল্প করো আমরা আরও বেশি ভালো থাকবো। নিয়মিত হোমওয়ার্ক জমা দিবে এবং যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিজ নিজ সেকশনের বিষয় শিক্ষককে জিজ্ঞেস করবে, আমিও আছি, আমাকে তোমরা অবশ্যই নক করতে পারো। তা আজকে শিক্ষার্থীরা এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সচেতন থেকো, বাসায় থেকো। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।